الله وبركاته أحمد ونصلي على رسوله الكريم أما بعد আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা কমই স্বীকৃতির বাস্তবায়ন, এই বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবেও তো অনেক আগে থেকে চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের জনসাধারণের কথা আমার আগে বলা হলো আসলে আমাদের কমই মাস্টার যে সিলেবাস এখন চলছে যে শিক্ষাক্রম, এটা দারুণ দেওবন্দ থেকে। দারুণ দেওবন্দের যখন শুরু হয়েছিল 1866 সালে, তখন একটা বিশেষ পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে আমাদের মূলত দর্শনে নিজামী বলতে যে সিলেবাস, সেই সিলেবাস শার্টকাট করে অনেকটা কমিয়ে তখনকার পরিস্থিতিতে শুধুমাত্র মুসলমানদের সক্রিয়তা বজায় রাখার জন্য, তিনি শিক্ষার্থী বজায় রাখার জন্য এই সিলেবাস চালু করে। তারই ফল ছিল দেওবন্দ এবং সাহাবিদের মাযহাবগুলোতে এটি মাদ্রাসার অবদান এই যে ভারত উপমহাদেশে 190 বছর ছিল কলোনি শাসন। পৃথিবীর অন্যান্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যেখানে বিদেশি শাসন হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে মুসলমানদের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে এই উপমহাদেশে আমাদের এই মাদ্রাসাগুলোর অবদান এই যে এখানে 190 বছর পরে মুসলমানরা হারিয়ে যায়নি, মুসলমানরা তাদের সক্রিয়তা বজায় রেখেছে। এবং 190 বছর পরে 190 বছর আগে এই উপমহাদেশে মুসলমানদের যে হার ছিল, যত সংখ্যক মুসলমানদের সংখ্যা যত হার ছিল, 190 বছর পর তার কম। শুধু তাই না, 1947 সালে যখন নাকি ভারত উপমহাদেশ স্বাধীন হয়, তখন সারা পৃথিবীর মধ্যে এই উপমহাদেশের আলেমরা ছিলেন সবচেয়ে প্রভাবশালী নেতা সারা মুসলিম, সারা দুনিয়ায়। আরব বিশ্ব থেকেও যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন নাকি মূলত তারা স্বাধীনতা লাভ করেছিল ঠিকই, কিন্তু মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মধ্যে নেতৃত্ব শুধুমাত্র ভারতের ছিল সবচেয়ে প্রভাবশালী। তো এই হলো তাদের শিক্ষার এই দেওবন্দ এবং দারুল দেওবন্দের প্রভাব। এবং এরপরে যা দেখা গেছে এখন সারা দুনিয়ায় ইসলামী শিক্ষাকে যে অরিজিনাল শিক্ষা, যে ঐতিহ্যবাহী শিক্ষাটা একমাত্র ভারত উপমহাদেশের আলেমদের দ্বারা এখন চলছে। এখন উপমহাদেশ তো ছাড়া এর বাইরে ইউরোপীয় দেশগুলোতে যে শিক্ষা আছে, ইসলামী শিক্ষা, তা মূলত এই দারুল দেওবন্দ, সাহারানপুর এবং তাদের ছাত্রদের দ্বারা পরিচালিত। এই দারুল দেওবন্দ থেকে তারপর গেছে এখন পাকিস্তানের মাদ্রাসাগুলো, করাচি, তারপরে মাদ্রাসা, সবই দারুল দেওবন্দ। তো তারা সারা দুনিয়ায় যত ইসলামী শিক্ষা তারাই চালু করেছে। তো যাই হোক, এই বিষয়ে তাদের কিন্তু কথা হচ্ছে যে স্বাধীনতার 1947 সালে 190 বছর পরে স্বাধীনতার পরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো হয়েছে, তখন পরিস্থিতির তাগিদে দারুল দেওবন্দ হয়েছিল, সাহারানপুর হয়েছিল, মাযহাবগুলো এই একই পরিস্থিতির তাগিদে হয়েছিল আলিগড় ইউনিভার্সিটি, একই পরিস্থিতিতে জামিয়া মিলিয়া হয়েছিল। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে লড়ানো হয়েছিল, কিন্তু এগুলো হচ্ছে তখন পরিস্থিতিতে তাগিদ হয়েছিল। যখন কি আমরা স্বাধীনতা লাভ করলাম, তখন যে সব কিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, যা ছিল এই উপমহাদেশের আমাদের স্বাধীনতার আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই সময়তে সেই যে সামগ্রিক শিক্ষা চালিত দরকার ছিল। যে শিক্ষা ব্যবস্থা থেকে একই সঙ্গে সৈয়দ আহমদ সেরানি রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ তৈরি হয়েছিলেন। ঠিক একই ওই শিক্ষা ব্যবস্থা থেকে মোল্লা সাদুল্লাহ, তিনি সম্রাট শাহজাহানের প্রধান উপদেষ্টা ছিলেন, এবং ওখান থেকে তৈরি ছিল ওস্তাদ মাহবার, তিনি তাজমহলের ইঞ্জিনিয়ার ছিলেন। এক শিক্ষা ব্যবস্থা থেকে সব কিছু তৈরি হল। ওই শিক্ষা ব্যবস্থা এই যে ভাগ হয়ে যাওয়া, এই ভাগ হয়ে যাওয়ার কাছে বললো আমাদের অভিশাপ, সে অভিশাপটি মুক্ত হওয়া দরকার ছিল। সেটা করা হয় এবং না হওয়ার কারণে আমি দেখছি আমাদের মধ্যে এখন এই যে যত দিন যাচ্ছে আমাদের দুইটা শ্রেণী, একটা মাদ্রাসা পড়ুয়া শ্রেণী, একটা স্কুল পড়ুয়া শ্রেণী। এই দুই শ্রেণীর মধ্যে আমাদের একটা মানসিক যে ব্যারিয়ারটা আছে, বাইরেও একটা বাধা আছে। আমাদের দুই শ্রেণীর মাঝখানে একটা কাজের দেওয়া, এই কাজের আমাদের একটা আরেক দলকে দেখি চিড়িয়াখানার প্রাণী মতো করে। এই ব্যবহারটা বোঝা দরকার আমাদের মুসলমানদের।
তো এটা এই জন্য গভর্নমেন্ট আমাদের চলে আসছে যেভাবে এটা বর্তমানের সঙ্গে মিল করে এবং আধুনিক শিক্ষার সঙ্গে গভর্নমেন্ট যে ভালো দিকগুলো মিল করে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা এখন গভর্নমেন্ট স্বীকৃতি এটা হচ্ছে একটা প্রথম পদক্ষেপ প্রথম ধাপ বলতে পারে ইতিবাচক করে একজন